সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের পঞ্চম গল্প দ্য লং উইন্টার। আজকে রয়েছে দ্বিতীয় এবং শেষ পর্ব। 7। কয়েকদিন পর ঝলমলে রোদ উঠেছে। শহরের পশ্চিমে এক পাল অ্যান্টিলোপ দেখা গিয়েছে। খবর পেয়েই বন্দুক নিয়ে ছুটল বাবা। শহরের আরও কয়েকজন বন্দুক রাইফেল নিয়ে তৈরি। লরা বলল, ইস, বাবা যদি দুটো মেরে আনতে পারে তাহলে খুব দারুণ হয়। ডিম ফোটার আগেই বাচ্চা গুনতে লেগো না লরা, মা বলল। তবে হ্যাঁ, শুকনো রুটির সঙ্গে খানিক মাংস পেলে আমিও খুশি হব। কফি মিলের জন্য বাসনে করে গম এনে রাখলো ক্যারি মেরির সামনে। বলল, উফ, রোস্ট, ভেনিসন রোস্ট, সেই সঙ্গে মাংসের ঝোল দিয়ে আলু আর রুটি। উফ। জানলার ধারে গিয়ে লরা দেখল দুই দলে ভাগ হয়ে এগোচ্ছে লোকজন। পায়ে হেঁটে একদল চলেছে, উত্তর দিক দিয়ে ঘিরে ফেলবে অ্যান্টিলোপের পালটাকে। আর একদল চলেছে ঘোড়ায় চেপে, দক্ষিণ দিক দিয়ে পৌঁছবে ওগুলোর কাছে। আলমানজো আছে ওর প্রিয় ঘোড়া প্রিন্সের পিঠে, আর লেডির পিঠে চড়েছেন মিস্টার ফস্টার। ওরা চোখের আড়াল না হওয়া পর্যন্ত তাকিয়ে থাকলো লরা। তারপর রান্নাঘরে ফিরে গিয়ে অপেক্ষায় থাকলো গুলির আওয়াজ শুনবে বলে। বেশ কিছুক্ষণ পর একটা গুলির আওয়াজ শুনতে পেল লরা। গল্পের বাকিটুকু শুনল বাবার মুখে। সবাই যখন প্রায় ঘিরে ফেলেছে পালটাকে, ঠিক তখনই বিগড়ে গেল শিকারের সম্পূর্ণ অনভিজ্ঞ মিস্টার ফস্টারের মাথা। ঘোড়ার পিঠে বসেই পাগলের মতো লাফালাফি শুরু করলেন তিনি। চেঁচিয়ে উঠলেন গলা ফাটিয়ে। পর মুহূর্তে উত্তেজনায় বসে নেমে পড়লেন ঘোড়ার পিঠ থেকে এবং রেঞ্জের অনেক বাইরে থেকেই গুলি ছুঁড়ে বসলেন অ্যান্টিলোপের দিকে। যেন পাখা গজিয়েছে, দৌড়তো নয়, হাওয়ায় ভেসে উড়ে গেল অ্যান্টিলোপের পাল। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে আলমানজোর মর্গ্যান লেডি। পায়ে হাতে ডলদার সামনে দিয়ে ছুটে চলে গেল অ্যান্টিলোপগুলো। একটি গুলিও ছুটতে পারল না কেউ, লেডির গায়ে লেগে যাওয়ার ভয়। ছোট হতে হতে মিলিয়ে গেল ওগুলো বহু দূরে। দারুণ শিকারী তুমি ফস্টার, ক্ষুব্ধ কণ্ঠে বললেন মিস্টার জেরান্ড ফুলার। তবু তো উনি একটা গুলি ছুঁড়েছেন, টিটকারি মারল ক্যাব গার্লেন। আমরা তো একটাও ছুটতে পারলাম না। আমি দুঃখিত, বললেন মিস্টার ফস্টার। আসলে জীবনে অ্যান্টিলোপ দেখিনি আমি। আর আর আমি ভেবেছিলাম আমি নেমে গেলেও দাঁড়িয়েই থাকবে বুঝি ঘোড়াটা। কেউ কিছু বলল না। ওয়াইল্ডারের ঘোড়াটার কি হবে মিস্টার ইঙ্গলস, জিজ্ঞেস করলো ক্যাব গার্ল্যান্ড। খুব সম্ভব স্পিরিট লেকের দিকে গিয়েছে ওগুলো, বলল বাবা। আলমানজোর দিকে ফিরল। তুমি যদি পিছু নিতে চাও তাহলে এক্ষুনি নয়, একটু দেরি করে যাও। তাড়া করলে থামবে না অ্যান্টিলোপ। তোমার মর্গ্যানটাও ওদের সঙ্গে সমান তালে দৌড়তে গিয়ে কলজে ফেটে মরবে। আর আকাশের দিকে চাইল বাবা। ঘোড়াটার দেখা পাও বা না পাও, বেশি দূর যেও না, সময় থাকতে ফিরে এসো তুষার ঝড়ের আগে। তাই করব, বলল আলমানজো। আমি চারপাশে একটা চক্কর দিয়ে দেখি ওদের খোঁজ পাওয়া যায় কিনা। না পেলে উত্তর দিক দিয়ে ফিরে আসবো শহরে। আর তো কিছু করার নেই। এমনও হতে পারে ও হয়তো নিজেই ফিরে আসবে পথ চিনে। রওনা হয়ে গেল আলমানজো। বাকি সবাই বন্দুক কাঁধে ফিরে এলো শহরে। ডিনারের আগে বাবা রয়্যাল ওয়াইল্ডারের সিড স্টোরে গিয়ে খবর নিয়ে এলো ফিরিয়ে এনেছে আলমানজো তার লেডিকে। দুই ভাই অনেক সাধাসাধি করে তাকে প্যানকেক আর ভাজা বেকন খাইয়ে ছেড়েছে। কয়েকদিন তুষার ঝড়ের পর আবার এক সকালে সূর্য উঠল। বাবা ডেভিডকে নিয়ে ছুটল এই সুযোগে কিছু খড় এনে রাখার জন্য। লরা, ক্যারি আর মা বারবার উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাল উত্তর পশ্চিম আকাশের দিকে। কিন্তু রোদ থাকতে থাকতেই ফিরে এলো বাবা। বিকেলের দিকে আলু আর আটার রুটি দিয়ে দিনের দ্বিতীয় এবং শেষ খাওয়া সেরে বাবা গেল খবরাখবর আনতে। কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো হাসতে হাসতে। বলো দেখি কি এনেছি। হাতের প্যাকেটটা টিপে টাপে দেখল ক্যারি আর গ্রেস। ক্যারি বলল, মনে হচ্ছে, আন্দাজ করতে পারছে ঠিকই,
কিন্তু ভয় পাচ্ছে, যদি তা না হয়। গরুর মাংস, বলল বাবা দরাজ গলায়। মার হাতে প্যাকেটটা দিয়ে বলল, 4 পাউন্ড গরুর মাংস ক্যারোলিন, আলু আর রুটির সঙ্গে দারুণ জমবে। অবাক হয়ে গেল মা। গরুর মাংস কি করে পেলে চার্লস? ফস্টার ওর ষাঁড় দুটো জবাই করেছে, বলল বাবা। ভাগ্যিস ঠিক সময় মতো পৌঁছেছিলাম। হাড় মাংস সব ছো মেরে নিয়ে গিয়েছে শহরের লোকেরা। প্রতি পাউন্ড মাত্র 25 সেন্ট। এখন কদিন রাজার হালে খাবো আমরা। খুশি হয়ে উঠল মা। বলল, হ্যাঁ, অন্তত 7 দিন চালিয়ে নিতে পারবো এটা নিয়ে। ততদিনে তো ট্রেন এসেই যাবে, তাই না? হাসি মুখে বাবার দিকে চাইল মা। ধীরে ধীরে মিলিয়ে গেল মুখের হাসি। নিচে গলায় জিজ্ঞেস করল, কী ব্যাপার চার্লস, কিছু হয়েছে? অনিচ্ছা সত্ত্বেও বলল বাবা, ট্রেন আসছে না ক্যারোলিন। রেল কোম্পানি আগামী বসন্ত পর্যন্ত বন্ধ করে দিয়েছে ট্রেন চলাচল। হাঁ হয়ে গেল মা। তা কী করে হয় চার্লস? এখন সবে জানুয়ারির শুরু। ওরা ভালো করেই জানে সাপ্লাই ছেড়ে এখানে ঢুকছে আমরা এতগুলো লোক। বসন্ত পর্যন্ত ট্রেন বন্ধ করে দেয় কিভাবে? ধপ করে বসে পড়ল মা চেয়ারে। অনেক চেষ্টা করেছে ওরা, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়েছে। মার কাঁধে হাত রাখল বাবা, নরম গলায় বলল, ট্রেন ছাড়াই এতগুলো দিন কাটিয়ে দিয়েছি আমরা ক্যারোলিন, তাই না? হ্যাঁ, বলল মা। কিছু ভেবো না তুমি, মাকে সান্ত্বনা দিল বাবা। শুধুই 1 মাস, তারপর ফেব্রুয়ারি, ছোট্ট 1 মাস, তারপরেই মার্চ মাসে এসে পড়বে বসন্ত। 4 পাউন্ড মাংসের দিকে চাইল লড়া। মনের চোখে স্পষ্ট দেখতে পেল গোটা কয়েক আলু আর প্রায় খালি গমের বস্তাটা। জিজ্ঞেস করল, গম কি শহরে আর একটিও নেই বাবা? ঠিক জানি না লড়া। কেমন অদ্ভুত শোনালো বাবার গলাটা, যেন দ্বিধা আছে কোথাও। ভেবো না, এখনো কিছু গম তো আছে আমাদের, কারোর কারোর হয়তো তাও নেই। একের পর এক একঘেয়ে দিন কাটছে লড়ার। টেবিলে কমে এসেছে খাবারের পরিমাণ। মা চালাকি করে একটা আলু বেশি রাখে। সবার 2টো করে নেওয়া হয়ে গেলে বাড়তি আলুটা বাবার আপত্তি সত্ত্বেও তুলে দেয় তার পাতে। জোর জুলুম করে ওটা খেতে বাধ্য করে তাকে। অনেক শুকিয়ে গিয়েছে বাবা, চোখ বসে গিয়েছে গর্তে। অভ্যেস বসে কাজ করে যাচ্ছে বটে, কিন্তু প্রাণবন্ত ভাবটা আর নেই। খড় মুচড়ে জ্বালানি তৈরি করতে করতে আর সেই সঙ্গে ঠান্ডার কামড়ে জায়গায় জায়গায় ফেটে গিয়েছে আঙুল। এখন আর বেহালা বাজাতে পারে না বাবা। নিয়ম ধরে পড়তে বসে লড়া, কিন্তু মাথা চলে না। সারাক্ষণ কেমন একটা ঘুম ঘুম আলস্য আচ্ছন্ন করে রাখে ওকে। খিদে চাপতে চাপতে এখন আর তেমন খিদেও পায় না। মাঝে মাঝে ঝড় তুফান থামে, ঝলমলে সূর্য ওঠে, কিন্তু এখন আর এসব ওর কোনো মনে রেখাপাত করে না। কোনো কিছুতেই যেন আগ্রহ নেই আর, সবই অর্থহীন। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত কোনো মতে টেনে টুনে চালিয়ে নিল মা। তারপর একদিন শেষ হয়ে গেল গম। ভয় পেল লড়া। জিজ্ঞেস করল, মা, গম তো শেষ, আমরা সবাই কি না খেয়ে মারা যাব? না লড়া, শান্ত গলায় বলল মা। যদি প্রয়োজন পড়ে তোমার বাবা অ্যালেন আর তার বাছুরটাকে জবাই করবে। না না, চেঁচিয়ে উঠল লড়া। চুপ করো, ছোটরা ভয় পাবে। শুধু জেনে রাখো, তোমাদেরকে না খেয়ে মরতে দেবে না বাবা কিছুতেই। আচ্ছা মা, ওই যে একটা গুজব শোনা গিয়েছিল, গত গ্রীষ্মে কোন চাষি নাকি প্রচুর গম ফলিয়েছিল, তার কাছ থেকে কিছুটা গম আনানোর ব্যবস্থা করা যায় না? কে যাবে অত দূর? শোনা গিয়েছিল লোকটা তার হোমস্টেডের কুটিরেই শীত কাটাচ্ছে, কিন্তু কে যাবে সেখানে? সে তো 18-20 মাইল দূরে। এই ঝড় তুফানে প্রাণের ঝুঁকি নিয়ে কে যাবে অত দূর? ঘরে ঢুকে কথাটা শুনতে বাবা বলল, যাওয়া কিন্তু যায় ক্যারোলিন, পরিষ্কার 2টো দিন পেরে 18-20 মাইল গিয়ে আমি। না, বলল মা। চমকে গিয়ে মার দিকে চাইল বাবা। মায়ের গলা শুনে সবার চোখ গেল তার দিকে। মার এই মূর্তি আগে কোনোদিন দেখেনি ওরা কেউ। শান্ত কণ্ঠে বলল মা, তুমি যাবে না। কেন ক্যারোলিন?
খড় নিয়ে আসছো হোমস্টেড থেকে, এই যথেষ্ট, বলল মা। জীবনের ঝুঁকি নিয়ে ওই গমের পিছনে ছুটতে হবে না তোমার। ঠিক আছে, বললে বাবা। তোমার আপত্তি ঠেলে আমি যাচ্ছি না, কিন্তু কোনো কিন্তু শুনবো না আমি, বলল মা। আর আপত্তি নয়, আমি বারণ করছি। ব্যাস ব্যাস, তাহলে তো প্রশ্নই ওঠে না। ঘরের কোণে রাখা প্রায় শূন্য বস্তার দিকে চাইল বাবা। গম তো শেষ দেখতে পাচ্ছি, আলুর কি অবস্থা? মা বলল, গম যা আছে তাতে কাল সকালে রুটি হয়ে যাবে, আর আলু আছে 6টা। দুধের বালতিটা কোথায়? দুধের বালতি? হ্যাঁ, ওটা নিয়ে আমি বাইরে থেকে চট করে এক চক্কর ঘুরে আসব। লরা বালতিটা এনে দিতেই কিছু না বলে বেরিয়ে গেল বাবা। সাপার খাচ্ছে আলমাঞ্জো আর রয়্যাল। প্যানকেকের উপর বাদামি গুড় মাখানো, 2 ডজন করে নিয়ে বসেছে এক একজন। আধা আধি শেষ করেছে। এমনই সময় দরজায় টোকা দিল বাবা। উঠে গিয়ে দরজা খুলল রয়্যাল। আরে আসুন মিস্টার ইঙ্গলস, আমাদের সঙ্গে বসে কটা প্যানকেক খান। ধন্যবাদ, বলল বাবা। সামান্য কিছু গম কি তোমাদের কাছে বিক্রির জন্য আছে? দুঃখিত, বলল রয়্যাল। সব বিক্রি হয়ে গিয়েছে, আর নেই। একেবারে সাফ? হ্যাঁ, একেবারে। কিছু গম না হলে তো আর চলছে না, বলল বাবা। অনেক বেশি দাম দিতেও রাজি আছি আমি। এখন বুঝতে পারছি, আরও এক গাড়ি গম আনা উচিত ছিল আমার, বলল রয়্যাল। যাই হোক, আসুন বসে পড়ুন। আলমাঞ্জো বড়াই করে ওর মতো প্যানকেক নাকি কেউ বানাতে পারে না। একটু পরীক্ষা হয়ে যাক। কোনো জবাব না দিয়ে পিছনের দেওয়ালের কাছে চলে গেল বাবা। তারপর দেওয়ালে টাঙানো একটা জিন সরানো। বিস্মিত আলমাঞ্জো বলে উঠল, করেন কি? দুধের বালতিটা দেওয়ালে ঠেসে ধরে টান দিয়ে ছিপিটা খুলে ফেলল বাবা। গোল গর্ত দিয়ে হড়হড় করে নামছে গমের ধারা। তোমাদের কাছ থেকে অল্প কিছু গম কিনছি, জবাব দিল বাবা। আরে ওগুলো তো আমার বীজ গম, এই গম তো আমি বেচবো না। আমাদের গম শেষ, না নিলে কাল সকাল থেকে উপোস থাকতে হবে সবাইকে, তাই তোমার বীজধানি কিনতে বাধ্য হচ্ছি। হাঁ করে তাকিয়ে থাকলো আলমাঞ্জো। চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে রয়্যাল। বালতিটা ভরে যেতেই ছিপিটা জায়গা মতো ভালো করে ঢুকে বসিয়ে দিল বাবা। তারপর দেওয়ালের এখানে ওখানে টোকা দিয়ে বলল, যথেষ্ট গম আছে তোমার এখানে। এবার দামের কথায় আসা যাক। এই এক বালতির জন্য কত দেব বলো? আপনি জানলেন কি করে যে ওখানে গম আছে? জিজ্ঞেস করলো আলমাঞ্জো। দেখার চোখ থাকলে যে কেউ বুঝে নেবে, বলল বাবা। এই ঘর বাইরে থেকে যত বড়, ভিতরে তার চেয়ে ফুটখানেক ছোট। নিশ্চয়ই কিছু লুকোনো আছে ওখানে। আশ্চর্য, বলল আলমাঞ্জো। তাছাড়া গতদিন তোমার খবর জানতে এসে ছিপটা দেখেছি আমি। জিন দিয়ে ঢাকা ছিল না ওটা তখন। বুঝলাম গর্ত দিয়ে গড়িয়ে নামার মতো কোনো জিনিস আছে ওখানে। নিশ্চয়ই শস্য। শহরের আর কেউ জানে? আলমাঞ্জোর প্রশ্ন। আর কেউ জানে বলে তো শুনিনি, আমিও বলিনি। রয়্যাল কথা বলে উঠল এই সময়। দেখুন মিস্টার ইঙ্গলস, আপনার গম শেষ এ কথা আমরা জানতাম না। ওগুলো আলমাঞ্জোর গম, আমার নয়। তবে এটুকু বলতে পারি, কেউ না খেয়ে আছে জেনেও গম মজুত করে রাখার মতো মানুষও নয়। ওগুলো আমার আগামী মরশুমের বীজ, ব্যাখ্যা করল আলমাঞ্জো। খুবই উন্নত মানের বীজ। বসন্তকালে যে ট্রেন চালু হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই, সেই জন্যে লুকিয়ে রেখেছি। এটা ঠিক, কেউ না খেয়ে থাকলে আমাকে এই গম বের করে দিতেই হবে। কিন্তু শহরের দক্ষিণে কে নাকি প্রচুর ফসল তুলেছে গতবার, তার থেকে কিনে আনতে যাচ্ছে না কেন কেউ? দক্ষিণ পূবে, যতদূর শুনেছি, বলল বাবা। আমি নিজে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনার যাওয়ার তো প্রশ্নই ওঠে না, বলে উঠল রয়্যাল। পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে না? আপনার কিছু একটা হয়ে গেলে ওদের কি অবস্থা হবে? তা ঠিক, কিন্তু তোমরা এখনো এই গমের একটা দাম ধরনি। কাজের কথায় ফিরে এলো বাবা। প্রতিবেশী একটু গম নিলে সেটার দাম ধরতেই হবে কেন? বলল আলমাঞ্জো। ওর জন্য আর দাম নিতে হবে না, তার চেয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ুন মিস্টার ইঙ্গলস, প্যানকেকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগেই। বাবার পিড়াপিড়িতে 25 সেন্ট দাম ধরল আলমাঞ্জো।
টাকা পরিশোধ করে তারপর তাদের আতিথেয়তা গ্রহণ করল বাবা। কাপড় সরিয়ে গুড় মাখানো সুস্বাদু প্যানকেকের স্যুপ থেকে কয়েকটা নামিয়ে একটা প্লেটে নিল। রয়্যাল ফ্রাইং প্যান থেকে এক টুকরো মাংস তুলে দিল। আলমাঞ্জো কাপ ভরে এগিয়ে দিল গরম কফি। খেয়ে উঠে বাবা বলল, এর চেয়ে সুস্বাদু খাবার কবে কোথায় খেয়েছি মনে পড়ে না। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গ আমার খুব ভালো লাগলো। কিছুক্ষণ আবহাওয়া, রাজনীতি, রেলরোড এসব নিয়ে কথা বলে উঠে পড়ল বাবা। যখন খুশি চলে আসার জন্য অনুরোধ করল রয়্যাল। শেষে বলল, এখন তো জেনে গিয়েছেন কোথায় লুকোনো আছে আলমাঞ্জোর গম। যখন প্রয়োজন পড়ে চলে আসবেন, আমরা কিছু মনে করব না। ঘরে একটা ঝাঁকি লাগতেই বোঝা গেল আবার আসছে ঝড়। উঠে পড়ল বাবা। যখন বাড়ির দরজায় পৌঁছল তখন পুরো দমে শুরু হয়ে গিয়েছে ঝড়ের তাণ্ডব। অন্ধকার রান্নাঘরে বসে আছে সবাই। বাবা ঢুকে বলল, এই নাও ক্যারলিন, কয়েকটা দিন চলে যাবে এতে। গম। বালতিতে হাত ডুবিয়ে অনুভব করল মা গমের দানা। তারপর বলল, চার্লস, আমি জানতাম একটা কিছু ব্যবস্থা তুমি করবেই, কিন্তু কোথায় পেলে গম? কোথায় পেয়েছি তা তো বলতে পারবো না ক্যারলিন। ওদের কথা দিয়েছি, বলবো না কাউকে। তবে তুমি কিছু ভেবো না ক্যারলিন, ঠেকে গেলে আরও আনা যাবে ওখান থেকে। খুশি মনে সবাইকে বিছানায় পাঠিয়ে দিল মা। নিজে বসল কফি মিলের হাতল ঘুরে আটা তৈরির কাজে। 2 দিন ধরে অনেক চিন্তা করলো আলমাঞ্জো। তারপর রয়্যালকে বলল, আমি কি ভাবছি জানো? চুপচাপ ভাবলে কি করে জানবো? আমার ধারণা শহরের বেশ কিছু লোক অনাহারে আছে, এই যেমন আমি। তাওয়ায় প্যানকেক উল্টে দিয়ে বলল রয়্যাল, রীতিমতো ক্ষুধার্ত। অনাহারের কথা বলছি আমি। আলমাঞ্জো গম্ভীর। ইংগলসদের কথাই ধরো, পরিবারের সদস্য 6 জন। তুমি লক্ষ্য করেছো কীরকম শুকিয়ে গিয়েছে মানুষটা? চোখ বসে গিয়েছে গর্তে। বলল, গম শেষ, তাই না? 1.25 পেগ অর্থাৎ 10 কেজির মতো গমে কদিন চলবে এই পরিবারে? ভেবে দেখো। নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা আছে ভদ্রলোকের, বলল রয়্যাল। মাথা নাড়ল আলমাঞ্জো। হোমস্টেড নিয়ে গত গ্রীষ্মেই প্রথম চাষ দিয়েছে মিস্টার এঙ্গলস। তুমি ভালো করেই জানো ঘাসের চাপড়ার মধ্যে প্রথম ফসল কি পাওয়া যায়। আর এই শহরে মজুরির বিনিময়ে কোনো কাজ চলে না। যা বলতে চাও ভনিতা না করে বলে ফেলো। তুমি কি করবে? তোমার বীজকম বেচে দেবে? একান্ত বাধ্য হলে বেচব না, ঘোষণা দেওয়ার ভঙ্গিতে বলল আলমাঞ্জো। আমার ধারণা শুধু ইংগলসরা নয়, আরও অনেক পরিবারই আতপেটা খেয়ে কোনো মতে টিকে আছে। একটানা এতদিন ধরে সব রকম সাপ্লাই বন্ধ থাকবে আমরা কেউ কি ভাবতে পেরেছিলাম? বুড়ো ইন্ডিয়ানটা 7 মাস তুষারঝড়ের কথা বলেছিল, মনে আছে? তাই যদি সত্যি হয় তাহলে ধরে নাও এপ্রিলের আগে ট্রেন আসছে না। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আমার সব গম মানবতার খাতিরে খাইয়ে দিতে হচ্ছে, এবং তারপরেও অভুক্ত থাকতে হচ্ছে অনেক মানুষকে। আর আমি তো মারা পড়ছি ধনে প্রাণে। আগামী মরশুমে বীজের অভাবে একটা দানাও ফসল তুলতে পারছি না মাঠ থেকে। অতএব, বক্তব্য সংক্ষেপ করার ইঙ্গিত দিচ্ছে রয়্যাল। অতএব যেমন করেই হোক রক্ষা করতে হবে আমার বীজকমগুলো, এবং তাই করব আমি। কথা শেষ করে ঝাঁপিয়ে পড়ল আলমাঞ্জো গরমাগরম প্যানকেকের স্তূপের উপর। অবাক দৃষ্টিতে ওর কার্যকলাপ দেখল রয়্যাল। তারপর আগের কথার খেই ধরে প্রশ্ন করল, কিভাবে? ঝড়টা থামলেই এদের গমের ব্যবস্থা করে দেব। প্যানকেকে কামড় দিল আলমাঞ্জো। আবার প্রশ্ন করল রয়্যাল, কিভাবে? পর মুহূর্তে চমকে উঠে বলল, তুমি নিশ্চয়ই 20 মাইল দূরের ওই চাষির খোঁজে বেরোবার কথা ভাবছো না? ভাবছি। কাউকে না কাউকে তো যেতেই হবে। 40 মাইল? হাঁ হয়ে গেল রয়্যাল। বরফ ঢাকা খোলা প্রেয়ারিতে যেতে চাইছো খড়ের গাধায় শুই খুঁজতে? জানো না আবার কখন বিনা নোটিসে শুরু হবে ঝড় তুফান? না আলমাঞ্জো, এই কাজে আমার অনুমতি পাবে না তুমি। হেসে উঠল আলমাঞ্জো। চেয়েছি? অসম্ভব। এভাবে বোকার মতো প্রাণের ঝুঁকি নিতে তুমি পারো না। তোমার একটা কিছু হয়ে গেলে বাবাকে আমি কি জবাব দেব? বলবে
তোমার কিছু করার ছিল না। বাবা জানে আমার খুশি মতো চলি আমি, তোমাকে প্রশ্নই করবে না। বুঝতে পারছি, কথা শুনবে না তুমি। ঠিক আছে, একা তোমাকে আমি যেতে দেবো না। গাধার মতো যদি বিপদে ঝাঁপ দিতে চাও, আমিও যাব তোমার সঙ্গে। তোমাকে নিলে তো, হাসলো আলমানজো। পরদিন খবর আনলো বাবা, আলমানজো ওয়াইল্ডার আর ক্যাব গার্লেন যাচ্ছে দক্ষিণের সেই গমের খোঁজে। মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল মায়ের মুখ। কত দূর যেন বলেছিলে? আসলে সঠিক করে কেউ কিছু বলতে পারে না, সবই শোনা কথা। জায়গাটা যে ঠিক কোথায় তাও কেউ জানে না। গুজব উঠেছে ওদিকের এক চাষি ভালো গম ফলিয়েছে গত মরশুমে। এদিকের কেউ যখন শহরে গম বিক্রি করেনি তখন ধরে নেওয়া হচ্ছে যে 400-500 বুশেল গম আছে ওর কাছে। ফস্টার বলছে কার কাছে যেন শুনেছে শীতকালটা ওই সেটলার নিজের হোমস্টেডেই কাটাচ্ছে। তাই ছুটছে ছেলে দুটো, টাকা দিচ্ছে লোফটাস। যতটা বয়ে আনা সম্ভব ততটা কিনে আনবে ওরা সেই চাষির কাছ থেকে, অন্তত চেষ্টা করবে। কবে রওনা হচ্ছে ওরা? জিজ্ঞেস করলো মা চিন্তিত কণ্ঠে। ঝড় থামলেই। দুজন দুটো স্লেড নিয়ে যাচ্ছে। একটু চুপ করে থেকে আবার বলল, হয়তো ঠিকই কাজ সেরে ফিরবে ওরা। আকাশটা যেন পরিষ্কার থাকে। বলা যায় না, আগামী 2-3 দিন আবহাওয়া ভালোও থাকতে পারে। অসুবিধে তো ওখানেই, বলল মা। কিছুরই নিশ্চয়তা নেই। ওরা যদি আনতে পারে তাহলে আগামী মার্চ পর্যন্ত অন্তত গমের অভাব থাকবে না এই শহরের কারণ। মানে গম যদি সত্যিই থাকে আর ওরা যদি জায়গাটা খুঁজে পায় আর নিরাপদে ফিরে আসে। তৃতীয় রাত্রে থামল ঝড়। চারদিক স্তব্ধ হয়ে যেতেই ভেঙে গেল আলমানজোর ঘুম। ঘড়িতে দেখল 3টে বাজে। না, আর শুয়ে থাকা চলে না। উঠে পড়ল ও। বাইরে উঁকি দিয়ে দেখল পূব আকাশে জল করছে শুকতারাটা। বাতাস আছে সামান্য, ঠান্ডা 0 ডিগ্রি নিচে। মনে হলো দিনটা ভালোই যাবে। প্রাতরাশ সেরে আলমানজো যখন ওর খড় টানা স্লেটটা নিয়ে রাস্তায় উঠল তখনও সূর্যের দেখা নেই। শুকতারাটা ম্লান হয়ে মিলিয়ে গিয়েছে ফর্সা হয়ে আসে পূব আকাশে। বড় রাস্তার পূব দিকে ইংলসদের বাড়িটা পিছনের তুষার ছাপ প্রেয়ারির পটভূমিতে কালো দেখাচ্ছে। তার পিছনে গোলাঘরের সামনে খড়ের গাদা। তার পিছনে গার্ল্যান্ডের বাড়ির রান্নাঘরে আলো দেখা যাচ্ছে। আর একটু এগোতেই দেখা গেল ওর বাকস্কিন গেল্ডিং নিয়ে রাস্তায় উঠে আসছে ক্যাব গার্ল্যান্ড। দক্ষিণ পূব দিয়ে এগোলো ওরা। বড় বিলটা যেখানে সবচেয়ে শুরু সেখান দিয়ে পার হবে বলে। পথ নেই, কাজেই পথ চিনে এগোবার উপায় নেই। সম্পূর্ণ আন্দাজের উপর নির্ভর করে আগে আগে চলেছে আলমানজো। পিছন পিছন নিরাপদ দূরত্বে সাবধানে এগোচ্ছে ক্যাব গার্ল্যান্ড। বড় বিলের গলার কাছে এসে প্রথমবারের মতো গর্তে পড়ল আলমানজোর প্রিন্স। ওয়াও, ওয়াহ, স্টেডি, বলল আলমানজো নরম গলায়। স্লেটটা থেমে দাঁড়াতেই থেমে গিয়ে প্রিন্সকে অভয় দিয়ে নিরাপদে শক্ত বরফের উপরে তুলে আনল। তারপর আবার ওকে স্লেডের সঙ্গে জুড়ে নিয়ে এগুলো সামনের দিকে। বড় বিল পার হয়ে দক্ষিণে জোড়া লেক হেনরি আর থমসনের দিকে ছুটল ওরা। কোথাও প্রাণের কোনো চিহ্ন নেই। মাইলের পর মাইল শুধু ঢেউ খেলানো তুষার আর তুষার। উজ্জ্বল রোদ সেখানে প্রতিফলিত হয়ে চোখ ঝলসে দিচ্ছে ওদের। ঠান্ডায় অসাড় হয়ে আসছে হাত। পা দুটো জমে যেতে চাইলে স্লেট থেকে নেমে কিছুক্ষণ দৌড়ে শরীর গরম করে নিচ্ছে ওরা। বুকে থাবড়া মেরে রক্ত চলাচল স্বাভাবিক রাখছে হাতের। একা একটা কটনউড গাছ দেখতে পাচ্ছ কোথাও? জিজ্ঞেস করল আলমানজো। না, জবাব দিল ক্যাব। চোখ ঝলসে গিয়েছে আমার। দূরে কিছুই ঠাউর করতে পারছি না ভালো মতো। আমারও একই। কথাটা বলার আগেই আবার গর্তে পড়ল প্রিন্স। আবার থেমে গর্ত থেকে তোলা হলো ওকে। গর্ত এড়িয়ে স্লেড এগিয়ে নিয়ে আবার জোতা হলো স্লেডে। আবার শুরু হলো অনিশ্চিন্ত যাত্রা। কিছু দূরে গিয়ে সেই কটনউড গাছ দেখা গেল। ওটা দেখা মাত্র পশ্চিম দিকে এগোলো আলমানজো, যাতে জোড়া লেকের গর্তে পড়ে হাবুডুবু না খেতে হয়। কটনউড গাছটা পেরিয়ে এসে আর কোনো চিহ্ন পেল না ওরা, যা দেখে নিশ্চিন্তে এগোনো যায়।
এখন শুধু গুজবের উপর নির্ভর করে আন্দাজে এগিয়ে যাওয়া। মাঝে মাঝে পিছন ফিরে ক্যাপের দিকে চাইছে আলমান্সো। মাথা নাড়ছে ক্যাপ। না, ধোঁয়ার কোনো আভাস চোখে পড়েনি ওর। আর কত দূর? একসময় জিজ্ঞেস করলো ক্যাপ। যতক্ষণ গমের সন্ধান না পাচ্ছি, জবাব দিল আলমান্সো। মাথার উপর উঠে এসেছে সূর্য, অর্থাৎ দিনের অর্ধেক কেটে গিয়েছে। আকাশে মেঘের চিহ্ন নেই। তবে কখন হঠাৎ করে শুরু হয়ে যাবে আবার কেউ বলতে পারে না। এক্ষুনি ফিরতি পথ ধরা উচিত, বুঝতে পারছে আলমান্সো। কিন্তু ক্ষুধার্ত একটা শহরের শূন্য স্লেট নিয়ে কি করে ফিরতে পারবে? আমরা এলাম কত দূর? জিজ্ঞেস করলো ক্যাপ। মাইল 20 বা তার কাছাকাছি, আন্দাজ করলো আলমান্সো। তোমার কি মনে হয় এখন ফেরা উচিত? শেষ না দেখেই চওড়া হাসি হাসল ক্যাপ। আগে হেরে তো নি, তারপর না হয় হার স্বীকার করা যাবে। উঁচু একটা ঢিবি মতো জায়গায় থেমে দাঁড়িয়ে চারদিকে চাইল ওরা। দিগন্তের কাছে ঝাপসা একটা ভাব না থাকলে পরিষ্কার দেখতে পেত ওরা 20 মাইল পর্যন্ত। উত্তর পশ্চিম দিকে শহরের কোনো চিহ্ন নেই। আকাশ পরিষ্কার, ঝড়ের কোনো আভাস নেই। জমাট বরফের উপর পা ঠুকে আর 2 হাতে বুক থাবড়ে রক্ত চলাচল ঠিক রাখার চেষ্টা করছে ওরা। আর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখছে কোনো দিকে ধোঁয়া দেখা যায় নাকি। কোথাও কোনো ধোঁয়ার আভাস নেই। কোন দিকে যাব এবার জানতে চাইল ক্যাপ। যে কোনো দিকে গেলেই হয়, হালকা সুরে বলল আলমান্সো। মাফলারটা আবার জড়াতে জড়াতে জিজ্ঞেস করলো, তোমার পায়ের কী অবস্থা? সাড়া দেয় না, বলল ক্যাপ। একটা দৌড় দিলেই মনে হয় ঠিক হয়ে যাবে। আমাকেও তাই করতে হবে। দৌড়ে যদি সাড়া না ফেরে থেমে তুষার ঘষতে হবে পায়। চলো আগে পশ্চিমে কিছু দূর গিয়ে দেখি। যদি কিছু চোখে না পড়ে তাহলে ওখান থেকে আরও দক্ষিণে চক্কর দিয়ে দেখব। উঁচু জমিটা হঠাৎ শেষ হয়ে গেল। সামনে ঢাল দেখে প্রিন্সের রাশ টানল আলমান্সো। 1 পা 2 পা করে হাঁটিয়ে নিয়ে চলল গর্তে পড়ার ভয়। হঠাৎ নিচু জমিটার ওপাশে সামান্য ধোঁয়া দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, ওই যে ক্যাপ, ওই দেখো ধোঁয়া। উঁচু পাটের ওপাশ থেকে উঠছে মনে হয়। খুশি হয়ে উঠল ক্যাপ। ছুটল ওরা। উত্তেজনার বশে আলমান্সোর পাশে চলে এলো ক্যাপ এবং কয়েক মিনিটের মধ্যে গর্তে পড়ে গলা পর্যন্ত তলিয়ে গেল ওর বাক্সকে। অনেক কষ্ট করে তুলতে হলো ঘোড়াটাকে। গর্তের কিনার থেকে স্লেট ঘুরিয়ে আবার রওনা হওয়ার অনেক সময় লেগে গেল। আরেকবার গর্তে পড়লে এখানেই রাত হয়ে যাবে বুঝে সাবধানে এগোলো ওরা এবার। তুষারের উঁচু পাড়ের কাছে পৌঁছে কোথাও কারোর পায়ের চিহ্ন দেখা গেল না। পাড়ের কিনারা ধরে দক্ষিণ দিকে এসে দেখা গেল তুষার সরিয়ে একটা পথ মতো করা হয়েছে। একটা দরজার সামনে গিয়ে থেমেছে পথ। স্লেট থামিয়ে দৈত্য কণ্ঠে হাঁক ছাড়ল ওরা। দড়াম করে খুলে গেল দরজা। দরজায় দাঁড়িয়ে হাঁ করে ওদের দিকে চেয়ে রয়েছে একটা লোক। লম্বা চুল, অনেকদিন না কামানো দাড়িতে নাক মুখ প্রায় অদৃশ্য। আরে কারা তোমরা? বিস্মিত কণ্ঠে চেঁচিয়ে উঠল লোকটা। আরে দাঁড়িয়ে কেন? ভিতরে চলে এসো। কোত্থেকে এলে? যাচ্ছ বা কোথায়? ভেতরে চলে এসো। কটা দিন থাকছো তো তোমরা এখানে? ঢুকে পড়ো। এত উত্তেজিত হয়ে পড়েছে যে জবাবের অপেক্ষায় না থেকে প্রশ্ন করেই চলেছে একের পর এক। আগে আমাদের ঘোড়া দুটোর ব্যবস্থা করতে হবে, বলল আলমান্সো। বেশ তো। এক খাবলা দিয়ে একটা কোট সংগ্রহ করলো লোকটা। সেটা গায়ে চড়িয়ে লাফ দিয়ে বেরিয়ে এলো বাইরে। এইদিকে আসতে বল। এসো আমার সঙ্গে। কোথা থেকে এসেছো তোমরা? শহর থেকে, জবাব দিল ক্যাপ। ঘোড়ার সাজ খুলতে খুলতে নিজেদের পরিচয় দিল ওরা। লোকটাও নিজের পরিচয় দিল। নাম অ্যান্ডারসন। আস্তাবলের একধারে সার বেঁধে খুঁটি গেড়ে দেওয়াল তোলা হয়েছে। দেওয়ালের পাশে একটা দরজা বসানো। দেওয়ালে একটা ছোট্ট ফাঁক গলে কয়েকদানা গম পড়েছে এপাশে মেঝেতে। তাই দেখে হাসি মুখে পরস্পর দিকে তাকালো ক্যাপ আর আলমান্সো। ঘোড়া দুটোকে জল আর জই খাইয়ে সামনের গামলায় এক গাদা খড় দিয়ে অ্যান্ডারসনের একজোড়া কালো ঘোড়ার পাশে বেঁধে রাখলো ওরা। তারপর লোকটার পিছু পিছু ওর মাটির ঘরে গিয়ে ঢুকলো। ঘরটা গরম, স্টোভে জল ফুটছে। দেওয়ালের গায়ে লাগানো একটা টেবিলে অ্যান্ডারসনের ডিনার সাজানো। ওদেরকে বসে পড়তে অনুরোধ করলো সে। বলল, অক্টোবরের পর থেকে আর কোনো মানুষের সাক্ষাৎ পায়নি। বিনা বাক্য ব্যয় বসে গেল ওরা। বিন সেদ্ধ, শাওয়ার ডাব বিস্কিট
আর শুকনো আপেলের সস দিয়ে তৃপ্তির সঙ্গে ডিনার খেয়ে উঠল। গরম খাবার আর কফি পেটে পড়লে অর্ধেক শরীর গরম হয়ে যায়, কিন্তু চুলোয় ধরে পা সেঁকতে গিয়ে টের পেল ওরা ব্যথা কাকে বলে। তবে এটুকু নিশ্চিন্ত হয়ে গেল যে একেবারে অকেজো হয়ে যায়নি পা। কথায় কথায় অ্যান্ডারসনকে জানালো আলমান্সো ওরা কিছু গম কিনতে চায়। কিন্তু আমি তো গম বেচবো না, পরিষ্কার জানিয়ে দিল অ্যান্ডারসন। আগামী মরশুমের বীজ হিসেবে রেখেছি আমি ওগুলো। কিন্তু এই অসময়ে গম কিনতে পেরেছ কেন তোমরা? ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কথা, শহরের ক্ষুধার্ত লোকেদের কথা ভেঙে বলল ওকে আলমান্সো। বিশেষ করে কষ্টে আছে নারী আর শিশুরা। সেই ক্রিসমাসের আগে থেকে আধপেটা খেয়ে কোনো মতে টিকে আছে ওরা। ওদের জন্য খাবারের ব্যবস্থা না করতে পারলে বসন্তের আগে অনেকেই মারা পড়বে। সেটা তো আমার দেখার বিষয় না, বলল অ্যান্ডারসন। কেউ যদি নিজের অদূরদর্শিতার কারণে কষ্ট ভোগ করে, তার দায় দায়িত্ব কি অন্যের উপর বর্তায়? তোমাকে কেউ দায়ী করছে না মিস্টার অ্যান্ডারসন, বলল আলমান্সো। কেউ তোমার কাছে ভিক্ষাও চাইছে না। এলিভেটর পর্যন্ত পৌঁছলে যে দাম হয়, আমরা সেই দামে তোমার গম কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছি। পরিবহন খরচ আমাদের। বুঝলাম, কিন্তু বিক্রি করার মতো গম নেই আমার কাছে। যা আছে সেটা আমি বেচব না। উজ্জ্বল হাসি হেসে ক্যাব বলল, আমরা তোমাকে সবই খুলে বলেছি মিস্টার অ্যান্ডারসন। তোমার কিছু গম না পেলে না খেয়ে থাকবে শহরের বহু লোক। বেশি দাম দিতেও রাজি আছি আমরা। তুমি বলো কত চাও? তোমাদের কাছ থেকে কোনো সুবিধা আদায় করার চেষ্টা করছি ভুলেও এ কথা ভেবো না, বলল অ্যান্ডারসন। আসল কথা, আমার বীজ গম আমি বিক্রি করতে চাই না। ওগুলো আমার আগামী বছরের ফসল। বেচতে চাইলে গত শরতেই বেচে দিতাম। ঠিক আছে, বুশল প্রতি $1 করে দেবো আমরা। বাজার দর থেকে 18 সেন্ট বেশি। তার উপর পরিবহন খরচ আমাদের। আমি গম বেচব না, বলল মিস্টার অ্যান্ডারসন। আগামী মরশুমে ফসল ফলাতে হবে আমাকে। আগামী মরশুমে বীজ কিনে নিতে পারবে তো, ধ্যানমগ্ন ভঙ্গিতে বলল আলমান্সো। বেশিরভাগ মানুষই তাই করবে। তুমি প্রতি বুশলে 18 সেন্ট লাভকে ধর্তব্যের মধ্যে আনছো না কেন মিস্টার অ্যান্ডারসন? কী করে জানবো যে ঠিক সময় মতো বীজ এসে পৌঁছবে শহরে? তোমরাই তো বলছো কবে ট্রেন আসে তার ঠিক নেই, জবাব দিল ক্যাব। ঠিক তো কোনো কিছুই নেই মিস্টার অ্যান্ডারসন। এই বীজ বুনে তুমি ফসল ঘরে তুলতে পারবেই, তারও কি কোনো নিশ্চয়তা আছে? ধরো ক্যাশ টাকা না নিয়ে তুমি সব গম বুনলে জমিতে, শিলাবৃষ্টি হতে পারে, পঙ্গপাল আসতে পারে ঝাঁক বেঁধে, পারে না? তা ঠিক, মেনে নিল অ্যান্ডারসন। একমাত্র পকেটের ক্যাশ সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যায়, চট করে বলল আলমান্সো। না হে, ধীরে মাথা নাড়ল অ্যান্ডারসন। এই গম আমি বেচব না। আরও 40 একর জমিতে চাষ দেবো আমি আগামীবার। আমার নিজেরই লাগবে এগুলো। পকেট থেকে মানি ব্যাগ বের করল আলমান্সো। ঠিক আছে, যাও। প্রতি বুশল $1.25 ক্যাশ। নোটগুলো বের করে টেবিলে রাখল। দ্বিধায় পড়ল অ্যান্ডারসন। চোখ সরিয়ে নিল টাকার উপর থেকে। ভাবছে, সুযোগ এলে তার সদ্ব্যবহার করা বুদ্ধিমানের লক্ষণ, বলল ক্যাপ। নিজের অজান্তেই টাকাগুলোর ওপর ফিরে এলো অ্যান্ডারসনের দৃষ্টি। চেয়ারের পিছনে হেলান দিয়ে চেষ্টা করছে একটা সিদ্ধান্তে পৌঁছতে। মাথাটা চুলকে নিয়ে নিচু গলায় বলল, কিছু জমিতে অবশ্য জৈব না যায়। চুপ করে থাকলো আলমান্সোর ক্যাপ। বুঝতে পারছে হ্যাঁ বা না ঠিক মাঝখানে দুলছে এখন লোকটার মন। এখন যে সিদ্ধান্ত নেবে তার থেকে আর নড়বে না। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, মনে হচ্ছে এই দামে 60 বুশলের মতো বিক্রি করা যায়। চট করে টেবিল ছেলে উঠে দাঁড়ালো আলমান্সোর ক্যাপ। চলো তাহলে তুলে ফেলি স্লেডে, বলল ক্যাপ। যেতে হবে বহুদূর। রাতটা ছেঁকে দিতে বলল ওদের অ্যান্ডারসন, কিন্তু ঝড়ে আটকা পড়ে যাওয়ার ভয় রাজি হলো না ওরা। তবে ধন্যবাদ জানাতে কসুর করলো না। 3 জন মিলে ঝটপট ছালায় ভরে ফেললো ওরা গম। ভাগাভাগি করে তুলল স্লেডে। তারপর বিদায় নিয়ে রওনা হয়ে গেল। ফেরার পথে পালা করে গর্তে পড়তে শুরু করলো ঘোড়া দুটো। ওদের গর্ত থেকে তুলে আবার স্লেডে জুতে নিয়ে রওনা হতে অনেক সময় লাগছে ওদের। যতই সময় যাচ্ছে ততই উদ্বিগ্ন হয়ে পড়ছে আলমান্সো। আধার হয়ে গেলে শহরে পৌঁছানো মুশকিল হয়ে যাবে। মোটামুটি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ওরা। কোথাও পুকুর বা বিল আছে বলে সন্দেহ হলে অনেক দূর ঘুরে আবার এগোচ্ছে।
ঘোড়া দুটো খুব ধীরে এগোচ্ছে, বারবার গর্তে পড়ে ভয় ধরে গিয়েছে ওদের মনে। তাছাড়া 30 বুশের গমের ওজনও কম না, প্রায় 22 মণ। দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে ওরা, বিশ্রাম দিতে হচ্ছে। হিমশীতল বাতাস ঠেলে এগোচ্ছে ওরা দুজন। মাঝে মধ্যেই 2 হাতে বুক চাপড়াচ্ছে, পা ঠুকছে শক্ত বরফের উপর, কিন্তু হাত পায়ের অবশ ভাব তেমন দূর হচ্ছে না। এই যে ওয়াইল্ডার, ডাকলো ক্যাপ, আমরা একটু বেশি সরাসরি উত্তরে চলে যাচ্ছি না? কি করে বলি, জবাব দিল আলমান্সো। মনে হয় আর কিছু দূর গেলে ওই উঁচু জায়গা থেকে কটনউড গাছটা দেখা যাবে। আমারও তাই মনে হচ্ছে, বলল ক্যাপ। কিন্তু পরপর বেশ কয়েকটা ঢাল বেয়ে উঠেও দেখা গেল না গাছটা। সামনে শুধু ঢেউ খেলানো তুষার আর তুষার। সূর্যটা তখন লাল হয়ে ডুবে যাচ্ছে। তখন উত্তর পূব দিকে দেখা গেল কটনউডের মাথা, কিন্তু উত্তর পশ্চিম দিগন্তে আবার দেখা দিয়েছে মেঘ। আসছে তুষার ঝড়। আসিতেছে, বলল আলমান্সো। হ্যাঁ, আমিও দেখছি কিছুক্ষণ ধরে। এবার একটু তাড়াহুড়ো করতে হয়, জবাব দিল ক্যাপ। তাড়াহুড়ো করতে গিয়ে প্রথমেই গর্তে পড়ল প্রিন্স। ওটাকে তুলে রওনা হতে না হতেই ক্যাপের বাক্সকিন। দুইজন মিলে অনেক সাধ্য সাধনা করে তোলা হলো বাক্সকিনকে। ততক্ষণে গাঢ় হয়ে এসেছে আধার, আর উত্তর পশ্চিম দিক থেকে এক এক করে উজ্জ্বল তারাগুলো নিভিয়ে দিতে দিতে এগিয়ে আসছে তুষার ঝড়। ক্লান্ত ঘোড়া দুটোকে অনেক সাঁতাসাঁতি করেও আর বেশি জোরে ছুটানো যাচ্ছে না। কোনো মতে বড় বিলটার সরু জায়গাটায় গিয়ে নিরাপদেই পেরিয়ে এলো ওরা। এখন শুধু আবছাভাবে সামনে কয়েক গজ দেখতে পাচ্ছে ওরা। একটাও তারা নেই যা দেখে আন্দাজ করবে কোন দিকে এগোচ্ছে। সন্ধ্যার দিকে ফিরল বাবা, গম্ভীর। আবার আসছে ঝড়, বলল বাবা কোট খুলতে খুলতে। ওরা ফেরেনি, জিজ্ঞেস করল মা। না। আর একটাও কথা বলল না কেউ। সবাই অপেক্ষায় আছে, কখন ঝড়ের ধাক্কায় কেঁপে উঠবে বাড়ি। তারপর শুরু হয়ে যাবে বাতাসের করুণ বিলাপ। কিছুক্ষণের মধ্যে এসে পড়ল তুফান। সেই রাত্রে লেপের নিচে আস্তে করে ডাকলো মেরি। লড়া। কি, ওদের জন্য প্রার্থনা করেছ? করেছি, জবাব দিল লড়া। তোমার মনে হয়েছে করা উচিত? হ্যাঁ, নিজেদের জন্যে না, গম পেলে বেঁচে যাবে সবাই সেই জন্যেও না। আমি শুধু বলেছি প্রভু যেন ওদের জীবন রক্ষা করেন। 4 দিন ধরে চলল তুমুল তুষারঝড়। ইতিমধ্যে শেষ হয়ে এসেছে গম। অবশিষ্ট গম দিয়ে আজ ছোট্ট একটা পাউরুটি তৈরি করেছে মা। চতুর্থ দিন সন্ধ্যের দিকে থামল ঝড়। গায়ে কোট চড়ল বাবা, বাইরে যাবে বলে। 9, ওরা বুঝতে পারছে শহরের কাছাকাছি এসে পড়েছে, কিন্তু অবাক হলো একটা আলো চোখে না পড়ায়। একবার ওরা যদি শহরটাকে পাশ কাটিয়ে যায়, ঝড় এসে পড়লে আর কোনোদিনও পথ চিনে ফিরতে পারবে না সেখানে। তুষার শুরু হয়ে গেলে 10 গজ দূরের জিনিসও কিচ্ছু দেখা যায় না। এতক্ষণ তো আমাদের পৌঁছে যাওয়ার কথা, তাই না? বলে উঠল ক্যাপ। আমারও তাই মনে হচ্ছে, জবাব দিল আলমান্সো। কিন্তু আশ্চর্য, একটা আলো চোখে পড়ছে না। ভুল পথে যাচ্ছি নাকি আমরা? কথাটা বলার সঙ্গে সঙ্গে আলমান্সোর মনে হলো সামান্য একটা আলোর আভাস যেন চোখে পড়ল। বুঝতে পারলে একটা দরজা খুলেই বন্ধ হয়ে গেল। হাঁক ছাড়ল, এইদিকে ক্যাপ, আমরা পশ্চিমে ছড়ে গেছি। সোজা উত্তরে ছুটল ওরা। আবার আলো ঝড়কানি দেখতে পেল আলমান্সো। বুঝল ঝড়ের আগে স্টোর থেকে পালাচ্ছে লোকজন। ওরা যখন লোফটাসের স্টোরের সামনে পৌঁছল, ঠিক তখনই প্রবল বিক্রমে ঝাপটা মারল ঝড়, সেই সঙ্গে তুষার। স্লেট থাক, বলল আলমান্সো ক্যাপকে, ঘোড়াটা খুলে নিয়ে ভাগো। ঘোড়া খুলে নিয়ে এক লাফে ওটার পিঠে উঠে বসল ক্যাপ। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল বাড়ির পথে। স্টোরে ঢুকলো আলমান্সো। গরম হয়ে আছে স্টোরটা। মিস্টার লোফটাস ছাড়া আর কেউ নেই। ওকে দেখে বলে উঠলেন লোফটাস, ফিরেছ তাহলে? পেয়েছিলে সেই চাষিকে? 60 বুশেল কিনে এনেছি। এগুলো ভিতরে রাখতে হবে, হাত লাগাবেন প্লিজ। গম ভরা ছালাগুলো দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখল ওরা। বাইরে প্রচণ্ড হয়ে উঠেছে ঝড়ের তাণ্ডব। কোনো মতে মিস্টার লোফটাসের হাতে গমের রসিদ আর বাকি টাকা গুজে দিয়ে আলমান্সো বলল,
আপনি আমাকে $80 দিয়েছিলেন, বেচেছে এই $5। হ্যাঁ? তাজ্জব হয়ে গেলেন মিস্টার লোফটাস। বুশেল প্রতি $100? এর কমে আর পারলে না? বিরক্ত হলো আলমান্জো। আপনার কাছে খুব বেশি হলে যখন বলবেন এই একই দামে কিনে নেব আমি। না না, সে কথা বলছি না, বললেন মিস্টার লোফটাস। পরিবহনের জন্য কত পাওনা হলো তোমাদের? 1 পয়সাও না, বলে বেরিয়ে গেল আলমান্জো। ঝড়ের মধ্যে পথ চেনে ফিরে এলো ও সিড স্টোরের সামনে। আশা বলে ঢুকিয়ে প্রথমেই প্রিন্সকে খাওয়ার দাওয়ার খাওয়ালো। তারপর নিজের কষ্ট উপেক্ষা করে ওর গা ভালো মতো ব্রাশ করে দিল। তারপর একটা বালতিতে করে তুষার নিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকলো। পা দুটোতে প্রাণ ফিরে পেতে হলে ওগুলো আচ্ছা মতো ডলতে হবে এই তুষার দিয়ে। জুতো মোজা খোলার পর ওর পায়ের অবস্থা দেখে আঁতকে উঠল রয়্যাল। রক্তশূন্য অবশ হয়ে যাওয়া পা দুটোয় তুষার দোলটা শুরু করলো আলমান্জোর পাশে হাঁটু গেড়ে বসে। যতক্ষণ না রক্ত চলাচল শুরু হয় ব্যথায় কোকিয়ে উঠল আলমান্জো, ততক্ষণ এক নাগারে ডলেই চলল। ব্যথা একটু কমতেই ঘুমে ঢলে পড়ল আলমান্জো। যে কয়েকদিন তুষারঝড় চলল সে কয়েকদিনের বিশ্রামে ফোলা পা দুটো প্রায় আগের আয়তনে ফিরে এলো। ফলে ঝড়টা থামলে নিজের বুটজোড়া পায়ে গুলিয়ে রাস্তায় বেরোতে পারল আলমান্জো। রাস্তায় বেরিয়েই দেখল ফুলারের হার্ডওয়্যার স্টোরের সামনে অনেক লোকের ভিড়। উত্তেজিত কণ্ঠে কী সব বলছে। কি খবর? কিসের গোলমাল? জিজ্ঞেস করলো আলমান্জো কাছে গিয়ে। ওর গলা আওয়াজ পেয়ে পিছনে ফিরলেন মিস্টার হার্থন। বললেন, এই যে আলমান্জো, গম বয়ে আনার জন্য কি তুমি কোনো টাকা নিয়েছো লোফটাসের কাছ থেকে? ক্যাব বলেছে ও নেয়নি, তুমি নিয়েছিলে? আলমান্জোকে দেখে হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল ক্যাপের মুখটা। বলল, হ্যালো ওয়াইল্ডার, নিলে একেবারে চামড়া ছিলে নিও। আমি ওই যোগটাকে বলেই ফেলেছি, 1 পয়সাও দিতে হবে না। আগে জানলে একেবারে ছিলে ফেলতাম। ব্যাপারটা কি বলো তো? অবাক হয়ে গেল আলমান্জো। আমিও তো একই কথাই বলেছি, আমাকে কিছু দিতে হবে না। কেন, আমরা টাকার জন্য গিয়েছিলাম এ কথা কেউ বলেছে নাকি? জেরান্ড ফুলার বললেন, 1 বুশেলের দাম চাইছে লোফটাস $3। এবার সবাই মিলে হাউমাউ শুরু করে দিল। স্টোভের বাস থেকে উঠে দাঁড়ালো বাবা। লম্বা শীর্ণ দেহ, উঁচু হয়ে উঠেছে চোয়ালের হাড়, জল জল করছে নীল 2 চোখ। এখানে হল্লা করে কোনো লাভ হচ্ছে না, বলল বাবা। তার চেয়ে চলো সবাই মিলে গিয়ে লোফটাসকে বোঝাই। ঠিক বলেছ, লাফিয়ে উঠল একজন। চলো সবাই, ওই গম আমরা কেড়ে নেব। বোঝানোর কথা বলছি আমরা, কঠোর গলায় বলল বাবা। আমি যুক্তি আর বিচার বিবেচনার কথা বলছি, কারো জিনিস লুট করার কথা নয়। তুমি তা বলতে পারো, একজন চেঁচিয়ে উঠল। কিন্তু আমি আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার কথা বলছি। গম ছাড়া বাড়ি ফিরতে পারবো না আমি, তোমরা পারবে? না না, কয়েকজন সমর্থন করে দিল ওকে। কথা বলে উঠল ক্যাপ। ওয়াইল্ডার আর আমার 2-একটা কথা বলা আছে। গম নিয়ে এসেছি আমরা ঠিক, তবে এখানে গোলমাল পাকানোর জন্য গম নিয়ে আনিনি আমরা। ঠিক বলেছ, বললেন জেরান্ড ফুলার। সবার উপর চোখ বুলালেন। শহরে কোনো রকম গোলমাল চাই না আমরা। মাথা গরম করবার কি আছে আমি বুঝতে পারছি না। আলমান্জো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাধা দিল একজন। হ্যাঁ, প্রচুর খাবার মজুদ আছে তো তোমার, তাই বুঝতে পারছো না। তোমার বা ফুলার যথেষ্ট আছে, খিদের কষ্ট কি করে বুঝবে তোমরা? তবে আমি বলে দিচ্ছি, যেমন করে হোক গম না নিয়ে আমি। আপনার ঘরে কি পরিমাণ খাবার আছে মিস্টার ইঙ্গলস? লোকটাকে বাধা দিয়ে কথা বলে উঠল ক্যাব গার্লেন। 1 দানাও নেই, বলল বাবা। গতকাল কফি মিলে গুঁড়ো করেছি আমরা আমাদের শেষ গম, আজ সকালে খেয়েছি সেই রুটি। থমকে গেল সবাই তার স্বীকারোক্তি শুনে। চট করে আলমান্জো বলল, শুনলে তোমরা, ব্যাপারটা মিস্টার ইঙ্গলসকেই সামলাতে দাও না কেন? ঠিক আছে, তোমরা রাজি থাকলে নেতৃত্ব দিতে আমার কোনো আপত্তি নেই, বলল বাবা। সবাই রাজি হয়ে গেল। বেশ, তাহলে চলো সবাই, দেখি কী বলার আছে লোফটাসের। তুষার ছাওয়া রাস্তা ধরেই সবাই চলল মিস্টার লোফটাসের স্টোরের দিকে। ওদের রাস্তা দেখে কাউন্টারের পিছনে চলে গেল লোফটাস। ভিতরে ঢুকে দেখা গেল গমের বস্তা পিছনের ঘরে সরিয়ে ফেলা হয়েছে। বাবা তাকে বলল, গমের দাম মাত্রাতিরিক্ত দেওয়া হয়েছে। ব্যবসাটা আমার, বললেন মিস্টার লোফটাস। আমার গমের দাম আমি কত ধরবো সেটা আমার ব্যাপার। অনেক বেশি দামে কিনতে হয়েছে এই গম।
শুনলাম বুশেল প্রতি $100। বলল বাবা, আমি কত নেব সেটা আমার ব্যাপার। গো ধরলেন মিস্টার লফটাস। একটু পরে টের পাবে এটা কার ব্যাপার, বলল একজন। আমার সম্পত্তি একবার ছুঁয়ে দেখো না, আইনের আশ্রয় নেব আমি, শাঁসালেন মিস্টার লফটাস। অনেকেই বাঁকা হাসলে এই কথা শুনে, কিন্তু দমলেন না তিনি। দুম করে ডেস্কের উপর একটা কিল মেরে বললেন, আমার গম, যা খুশি দাম ধরার অধিকার আছে আমার। তা ঠিক লফটাস, অধিকার আছে তোমার, বলল বাবা। দেশটা স্বাধীন, নিজের সম্পদ যা খুশি করবার অধিকার রয়েছে সবার। জনতার দিকে ফিরল বাবা। তোমরা সবাই জানো কথাটা সত্য। আবার চাইল লফটাসের দিকে, কিন্তু লফটাস, তুমিও ভুলো না, আমরাও সবাই মুক্ত, স্বাধীন। এই শীত থাকবে না চিরকাল। মনে হয় তারপরেও তোমার ব্যবসা করার ইচ্ছা আছে। কি, আমাকে হুমকি দিচ্ছ তুমি? ভুরু কুচকালেন মিস্টার লফটাস। তার প্রয়োজন পড়ে না, বলল বাবা। এটা তো সোজা কথা, যা খুশি দাম ধরবার অধিকার যদি তুমি প্রয়োগ করো, আমরাও আমাদের অধিকার প্রয়োগ করব যেমন খুশি। আজ আমাদের উপর এক হাত নেবে তুমি, কারণ তুমি বলছো এটা তোমার ব্যবসা, কিন্তু তোমার ব্যবসাটা নির্ভর করে খদ্দেরের উপর, অর্থাৎ আমাদের উপর। এখন হয়তো খেয়াল করছো না, কিন্তু আগামী গ্রীষ্মে ঠিকই টের পেয়ে যাবে। ঠিক তাই, বললেন জেরার্ড ফুলার। মানুষের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে চালাতে হয় ব্যবসা, তা নইলে টেকা যায় না, অন্তত এই দেশে তো নয়। চটলার মধ্যে থেকে রাগী গলা শোনা গেল, আমরা এখানে তোষামত করতে আসিনি, গম কোথায়? তুমি বোকামি করছো লফটাস, বললেন মিস্টার হরথন। টাকা তোমার খাটলো কোথায়, বলল বাবা। তাছাড়া ছেলেরা এতগুলো বই আনার জন্য এক পয়সাও নেয়নি, নিজেদের জীবন বাজি রেখে গিয়েছে ওরা, তাও এক পয়সা নেয়নি। ন্যায্য লাভে বিক্রি করো, দেখবে 1 ঘন্টার মধ্যে লাভসহ ফিরে এসেছে তোমার মূলধন। কাকে বলবে তুমি ন্যায্য লাভ, জানতে চাইলেন মিস্টার লফটাস। ব্যবসার নীতি হচ্ছে যতটা সম্ভব কম দামে কিনে যতটা সম্ভব বেশি দামে বিক্রি করা, অন্তত আমি তো তাই জানি। আর আমি বুঝি সময় অসময়ে মানুষের সুবিধে অসুবিধে দেখা, প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোই একজন ভালো ব্যবসায়ের নীতি হওয়া উচিত, বললেন মিস্টার ফুলার। তোমার এই দামে আমরা আপত্তি করতাম না, বলল বাবা, যদি ওয়াইল্ডার আর গার্ল্যান্ড বিপদ মাথায় করে এগুলো বই আনার জন্য তোমার কাছ থেকে টাকা নিত। কে বারণ করেছিল? মিস্টার লফটাস ফিরলেন আলমাঞ্জার ক্যাপের দিকে। তোমাদেরকে বই আনার খরচ দিতে চাইনি আমি। হাসি খুশি ভাবটা দূর হয়ে গেল ক্যাপের চেহারা থেকে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার নোংরা টাকার আমাদের প্রয়োজন নেই মিস্টার লফটাস। ক্ষুধার্ত মানুষের চামড়া ছিলে লাভ করবেন আপনি, সেজন্য ওগুলো আনতে যাইনি আমরা। ঠিক, বলল আলমাঞ্জা, আপনার জন্য যাইনি আমরা মিস্টার লফটাস, কিছু শহরবাসীর জন্য। আমাদের মজুরি দেওয়ার মতো টাকা আপনার ক্যাশ বাক্সে নেই। ক্যাপ আর আলমাঞ্জার মুখ থেকে চোখ সরিয়ে উপস্থিত সবার মুখের দিকে চোখ বুলালেন মিস্টার লফটাস। মুখটা একবার খুলে বন্ধ করে ফেললেন, তারপর বললেন, ঠিক আছে, কেনা দামেই বেচবো আমি এই গম, বুশেল প্রতি $100। তোমাকে ন্যায্য লাভ দিতে তো আপত্তি নেই, বলল বাবা। মাথা নাড়লেন মিস্টার লফটাস। না, কেনা দামেই বেচবো আমি এগুলো। এমন অপ্রত্যাশিতভাবে ব্যাপারটা মীমাংসা হলো যে সবাই কেমন যেন একটা হক চকিয়ে গেল। তারপর বাবা বলল, এবার আমরা সবাই মিলে যার যতটা প্রয়োজন তার ভিত্তিতে ভাগাভাগি করে নিতে পারি গমগুলো। তাই করল সবাই। দেখা গেল প্রতিটা পরিবারে 8-10 সপ্তাহ চলার মতো গম আছে ওখানে। কেউ কম নিল, কেউ বেশি নিল। আলমাঞ্জো নিলই না। ক্যাপ গার্ল্যান্ড নিল 8 বুশেল, বাবা নিল 2 বুশেল। ধূপ করে ভারী বস্তা মেঝেতে পড়তেই চমকে উঠল রান্নাঘরের সবাই। ফিরে এসেছে বাবা, বলল, ছেলে দুটো সেই দিনই গম নিয়ে ফিরে এসেছিল ক্যারোলিন, এই যে ওদের আনা গম। 10 মার্চ গিয়ে এপ্রিল এলো, কিন্তু তুষার ঝড়ের বিরাম নেই। আকাশ পরিষ্কার হলেই বাবা ছোটে খড় আনার জন্য। যতটা সম্ভব এনে রাখে। সবাই মিলে আঁটি বাঁধে। সারাদিন খড়খড় শব্দে চলে কফি মিল। আর কতটা খড় আছে চার্লস, জানতে চাইল মা। অনেক অনেক, বলল বাবা। ভাগ্যিস খড় গাদা করার সময় সাহায্য করেছিল আমাদের ছোট্ট 8 বোতল,
তা নইলে আগেই শেষ হয়ে যেত সব খড়। এখন যা আছে তাতে অনায়াসেই কেটে যাবে এই লম্বা শীতকাল। আরও বেশ কয়েকদিন জাঁকিয়ে বসে থাকলো শীত। তারপর একদিন হঠাৎ করেই বইতে শুরু করলো চিনু খাওয়া। এসে পড়ল বসন্তকাল। অবশেষে বিদায় নিল ঝড় ঝঞ্ঝা আর তুষার। একদিনের মধ্যেই গলে দূর হয়ে গেল জমাট বরফ। হাসি ফুটল সবার মুখে। আর দেরি নেই, এইবার এসে পড়বে ট্রেন। মাঠ ঘাটে জল জমে আছে, তাই রেল লাইন ধরে হেঁটে চলে এলেন মিস্টার পোস্ট। শহরের সবার খোঁজ খবর নিয়ে গেলেন। বহুদিন পর মেরি পাওয়ার এলো। ও আর লরা মেরিকে নিয়ে শহরের পশ্চিমের মাঠ থেকে বেরিয়ে এলো। অনেক উঁচুতে বুনো হাঁসের ডাক শোনা যাচ্ছে। ঝাঁকের পর ঝাঁক উড়ে যাচ্ছে উত্তরে। শহরের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ট্রেনের জন্য। মে মাসের শুরুতে এলো ওদের জন্য পাঠানো সেই ক্রিসমাস ব্যারেল। সবার জন্য জামা কাপড় আছে ওর মধ্যে, আর আছে রেভারেন্ড অ্যালডেনের পাঠানো সেই ক্রিসমাস টার্কি। ঠিক হলো মে মাসেই ক্রিসমাস ডিনার খাওয়া হবে। দাওয়াত দেওয়া হবে মিস্টার আর মিসেস বোস্টকে। নিয়মিত ট্রেন আসায় সব ধরনের রসদ পৌঁছে গিয়েছে শহরে। কোনো কিছুরই অভাব নেই আর। বাবা কদিন খেটে সারিয়ে ফেললো হোমস্টেডের ঘরদোয়ার। এবার ফিরে যাবে ওরা ওদের খামারে। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের পঞ্চম গল্প দ্য লং উইন্টার। আজকে ছিল দ্বিতীয় এবং শেষ পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।